বাংলাদেশের অর্থনীতি এখন এক গভীর সংকটের খাদের কিনারে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরের প্রথম 7 মাসে অর্থাৎ গত বছরের জুলাই থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত এই 7 মাসে সরকার ব্যাংক থেকে ঋণ নিয়েছে প্রায় ৬৫,০০০ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 4 গুণ বেশি। এর ফলে ব্যাংকগুলো পড়েছে বিশাল বিপদে। অর্থনীতির ভাষায় একে বলে ক্রাউডিং আউট। বাংলাদেশ আর আর্জেন্টিনার মধ্যে ফুটবল খেলার কথা চিন্তা করুন। আর্জেন্টিনা বাংলাদেশকে ঠেলতে ঠেলতে নিজেদের ডি বক্সের মধ্যে এনে জড়ো করেছে। সরকার যত বেশি জায়গা দখল করে নিচ্ছে, বেসরকারি খাত ততই এক প্রান্তে সরে যাচ্ছে। বর্তমানে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে 6% ঘরে। এটা বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন। তার মানে ব্যবসা বাণিজ্য, নতুন কারখানা, চাকরি সবকিছুতেই ধস নামছে। কারণটা খুব সহজ, ব্যাংকের কাছে তো সীমিত টাকা। সরকার যখন বিপুল পরিমাণ ঋণ নিচ্ছে, তখন ব্যাংকগুলোর হাতে মানুষকে দেওয়ার মতো টাকা নেই। বেসরকারি খাতে ঋণ দিতে পারছে না, মানুষকে টাকা দিতে পারছে না। এদিকে সরকারি ট্রেজারি বিলের সুদের হার বেড়ে প্রায় 10% কাছাকাছি চলে গেছে। ফলে ব্যাংকগুলোর জন্যও বেসরকারি খাতের চেয়ে সরকারি খাতে বিনিয়োগ করাই বেশি লাভজনক হয়ে উঠেছে। এই সুদের হার বাড়ার প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। গৃহ নির্মাণ, ছোট ব্যবসা বা পড়াশোনার জন্য ঋণ নিতে গেলে এখন সুদের বোঝা অনেকটাই বেড়ে গেছে। এখন একটা প্রশ্ন আসতে পারে, ডক্টর ইউনূস সরকার এত ঋণ নিয়ে কি করলো? আমরা তো কোনো নতুন কলকারখানা, রাস্তাঘাট, সেতু, স্কুল, কলেজ করতে দেখলাম না। এই টাকা দিয়ে তো কমপক্ষে 3টা পদ্মা সেতু করা যেত। এমনকি সরকারি কর্মচারীদের বেতনও বাড়ানো হয়নি। তাহলে টাকা কোথায় গেল? একটা কারণ হতে পারে, সরকারের দৈনন্দিন কাজ করার মতো টাকাই সরকারের কাছে ছিল না। কারণ ট্যাক্স আদায় হয়নি। ডক্টর ইউনূস নিজেই নিজের প্রতিষ্ঠানের ট্যাক্স মাফ করেছেন। গ্রামীণ ব্যাংককে 5 বছরের জন্য আয়কর অব্যাহতি দেওয়া হয়েছে, যার ফলে রাষ্ট্র অন্তত 1000 কোটি টাকার নিশ্চিত রাজস্ব হারাবে। গ্রামীণ কল্যাণ ট্রাস্টের 1043 কোটি টাকার কর ফাঁকি এবং 666 কোটি টাকার কর মওকুফের সুবিধা গ্রহণ করেছেন। দুর্নীতি এবং শ্রম আইন লঙ্ঘনের আলোচিত 7টি মামলা থেকে নিজেকে অব্যাহতি দান করেছেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোর্শেদ এই কর্মকাণ্ডকে জনগণের সঙ্গে প্রতারণা বলে অভিহিত করেছেন। অন্যদিকে ডক্টর শাহদিন মালিক মনে করেন, সাংবিধানিক পদে থেকে এসব ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সুবিধা নেওয়া সরাসরি সংবিধানের লঙ্ঘন। ডক্টর ইউনূস যেমন নিজের প্রতিষ্ঠানের কর না দেওয়ার ব্যবস্থা করেছেন, একইভাবে দেশের কর আদায় সিস্টেমটাকেই নষ্ট করেছেন। বাংলাদেশের রাজস্বের বড় অংশ আসে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর থেকে। ডক্টর ইউনূস সরকার আইএমএফের চাপে এনবিআরকে ভেঙে 2টি ভাগ করার উদ্যোগ নেয়। এই সংস্কারের নামে পুরো রাজস্ব খাতে নেমে আসে অস্থিরতা। আইএমএফের শর্ত ছিল সংস্কারটি গত বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে, যা এখনো বাস্তবায়ন হয়নি। বরং এনবিআর কর্মকর্তাদের তীব্র আন্দোলনের মুখে সরকার পিছু হটতে বাধ্য হয়। এর পরিণতি কি দাঁড়িয়েছে? চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে অর্থাৎ ফেব্রুয়ারি পর্যন্ত ইউনূস সরকারের আমলে এনবিআরের রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে প্রায় 7,472 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 28% কম। এর পরিণতি কি দাঁড়িয়েছে? চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে অর্থাৎ ফেব্রুয়ারি পর্যন্ত ইউনূস সরকারের আমলে এনবিআরের রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে প্রায় 71,472 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 28% কম। সব মিলিয়ে 9 মাসে এই ঘাটতি দাঁড়িয়েছে প্রায় 98,000 কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। ডক্টর ইউনূসের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছিলেন, এনবিআর বিভক্ত করায় রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না। কিন্তু বাস্তবে পুরো উল্টো অবস্থা দেখা যাচ্ছে। অর্থাৎ ইউনূস সরকার মুখে যা বলেছেন, বাস্তবে তার উল্টো ঘটনা ঘটেছে। শুধু রাজস্ব নয়, অর্থনীতির আরও বেশ কয়েকটি সূচকে ডক্টর ইউনূসের সরকারের ব্যর্থতা স্পষ্ট। প্রথমত মূল্যস্ফীতি। তিনি দায়িত্ব নেবার পর বাংলাদেশের মূল্যস্ফীতি 24 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে। 1.5 বছর পর এসে ক্ষমতা ছাড়ার সময় এটা কিছুটা কমে 8.5% দাঁড়িয়েছে। যদিও এটি এখনও দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। সাধারণ মানুষ নিত্যপণ্যের চড়া দামে জর্জরিত। সবজির দাম কিছুটা কম থাকলেও বাকি জিনিসপত্রের দাম দফায় দফায় বেড়েছে। দ্বিতীয়ত বিনিয়োগের স্থবিরতা। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির রিপোর্ট অনুযায়ী বেসরকারি এবং বিদেশি বিনিয়োগ কমার রেকর্ড হয়েছে। এর ফলে কর্মসংস্থান কমেছে এবং দারিদ্র্যের হার বেড়ে 18% থেকে 28% পৌঁছেছে। তৃতীয়ত অহেতুক খরচ।
ইউনূস সরকারের বাজেটে আগের বছরের তুলনায় ২৮,০০০ কোটি টাকা বেশি সরকার পরিচালনা খরচ ধরা হয়েছে। অথচ অন্তর্বর্তী সরকারের আকার ছোট, তার খরচ আরও কম হওয়ার কথা। সরকারি কর্মচারীদের বেতনও বাড়েনি, তাহলে সরকারের পরিচালন খরচ ২৮,০০০ কোটি টাকা বাড়ল কেন? এদিকে দেশের উন্নয়ন ব্যয় ৩০,০০০ কোটি টাকা কমানো হয়েছে, অর্থাৎ দেশের উন্নয়নের খরচ কমাও আর সরকারের পরিচালনা খরচ বাড়াও। পুরো বিষয়টি নিয়েই অনেক প্রশ্ন আছে। চতুর্থত, ব্যাংক খাতের অস্থিরতা। আগেই বলা হয়েছে, ব্যাংকগুলো থেকে বিপুল ঋণ নিয়ে ব্যাংকের তারল্য সংকট প্রকট হয়েছে। কলমানির সুদের হার বেড়ে ১০% বেশি হয়েছে। বিবিসি বাংলার বিশ্লেষণে দেখা গেছে, ইউনূসের আমলে সামাজিক নিরাপত্তা বেষ্টনী একেবারে ভেঙে পড়েছে। ফলে হতদরিদ্র মানুষের সরকারের সাহায্য পাওয়ার সুযোগও ছিল না। এইরকম একটা চরম বিপন্ন অর্থনীতি নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। তার অবস্থা অনেকটা এই রকম, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা। অর্থনীতির শিরায় শিরায় ছড়িয়ে পড়েছে জটিল সমস্যা। একদিকে সরকারের হাতে রাজস্ব নেই, অন্যদিকে অহেতুক পরিকল্পনাহীন ব্যয় এবং সংস্কারের নামে অস্থিরতা। এর ফলে চরম মূল্যস্ফীতি এবং বিনিয়োগের স্থবিরতায় সাধারণ মানুষের জীবনমান দিন দিন নিচে নামছে। এই করুণ পরিণতি থেকে উত্তরণের উপায় কি? বিশেষজ্ঞরা বলছেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত করা, কর ফাঁকি বন্ধ করা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় বাড়ানো জরুরি। তবেই সরকারের ব্যাংক ঋণের উপরে নির্ভরশীলতা কমবে, বেসরকারি খাতে ঋণ প্রবাহ স্বাভাবিক হবে এবং দেশের অর্থনীতি আবার গতিশীল হবে। কিন্তু এই গতিশীলতা কবে আসবে তা কেউ জানে